এই বছরের মতো পুজো আপাতত শেষ। আশা করি পুজো শেষে আপনারা ভালো আছেন আর সাথে আছেন। এদিকে বাঙালির জীবনে এরপরই যেটা শুরু হয়ে যায় তা হলো বিজয়ার প্রীতি ও শুভেচ্ছার আদান প্রদান। আর বাঙালির এই আদান প্রদান মিষ্টি ছাড়া এক প্রকার প্রায় অসম্ভব। অবশ্যই শুধু পুজো কেন, বাংলার বাইরে আপনি যে কোনো অবাঙালিকে আমাদের নিয়ে দু চার কথা বলতে বলুন, দেখবেন ভাঙা ভাঙা বাংলায় আমি তোমাকে ভালোবাসি বলার পরই সমস্বরে যে দুটি শব্দ তারা উচ্চারণ করবে তার একটি হলো রসগোল্লা আর একটি মিষ্টি দই। তাহলে এর থেকে নিশ্চয়ই আপনার আর বুঝতে বাকি নেই যে আমাদের আইডেন্টিটির সাথে মিষ্টি কিরকম অঙ্গাঙ্গিভাবে জড়িত। তা সে জন্ম থেকে মৃত্যুই হোক কিংবা টালা থেকে টেক্সাস, এমন কোনো জায়গায় আপনি পাবেন না যেখানে বাঙালি আছে কিন্তু মিষ্টি নেই। সকালে বাজার ফিরতি গরম জিলিপি দিয়ে শুরু করে রাত্রে ফ্রিজ থেকে লুকিয়ে রসগোল্লা খাওয়ার মধ্যে যেন তৃপ্ত হয় বাঙালির অলি গলি পাকস্থলী। তবে শুধু বাঙালি যে মিষ্টি খেতেই ভালোবাসে এমন নয়, আমরা আমাদের যাপন ও সংস্কৃতিতেও তা বহন করে চলেছি সেই যুগ যুগ ধরে। আমাদের মিষ্টি প্রেমের বহর এমনই তীব্র ছিল যে সেই যুগে স্বয়ং ব্রিটিশরাও কটাক্ষ করতে কিন্তু ছাড়েনি। ঊনবিংশ শতাব্দীতে কেইন সাহেব নামক এক ইংরেজ তনয় অভিযোগ করেছিলেন যে মিষ্টান্ন প্রীতি বাঙালিদের জাতীয় দুর্বলতা। মন্ডা মিঠাই সন্দেশ পেলে ভেতো বাঙালি নাকি আর কিচ্ছু চায় না। ভাবুন তাহলে কি আস্পর্ধা। অবশ্যই পরবর্তীতে তাদেরও যে বাংলার মিষ্টির সঙ্গে সহাবস্থান গড়ে উঠেছিল সে তো আজকের দিনে মিষ্টির নাম শুনলেই বোঝা যায়। তবে সে গল্পে পরে আসছি, আগে না হয় আমাদের প্রাচীনকাল থেকে একটু উঁকি মেরে আসি। বৈদিক যুগ থেকেই এদেশের মানুষের হেসেলে দুধ আর দুগ্ধ জাতীয় খাবার ঢুকে পড়েছিল। দুধের সঙ্গে আমাদের এতটাই সখ্যতা ছিল যে হিন্দু শাস্ত্রের অন্যতম প্রধান দেবতাকে অবধি তার শৈশব কাটাতে হয়েছিল গোয়ালাদের সঙ্গে। আর তার ছোটবেলার দুধ মাখন আর ননিচুরির গল্প জানে না এমন কাউকে ভূভারতে খুঁজে পাওয়া শুধু মুশকিলই নয়, নামুমকিনও বটে। তবে এত কিছুর উল্লেখ থাকলেও আমাদের আজকের মিষ্টির মূল কারিগর মানে ছানার শাস্ত্রে কোনো উল্লেখ কিন্তু ছিল না। আসলে প্রথম থেকেই ছানা ও ছানার মিষ্টি একরকম পরিত্যাজ্যই ছিল ধর্মীয় কারণে। বৈদিক যুগে দুধ ও দুধ থেকে তৈরি ঘি, দই, মাখন ইত্যাদি ছিল দেবখাদ্য। এজন্য দুধ থেকে রূপান্তরিত ওই সমস্ত খাদ্য শ্রেষ্ঠ বলে বিবেচিত হতো। কিন্তু ছানা তৈরি হয় দুধ বিকৃত করে, এজন্য মনুর বিধান মতে ছানা ছিল অখাদ্য। এ সম্পর্কে সুকুমার সেন তার কলিকাতা কাহিনী বইতে লিখছেন, ক্ষীর, মাখন, ঘি, দই এগুলো কাঁচা দুধের স্বাভাবিক পরিণাম, কিন্তু কোনোটি দুধের বিকৃতি নয়। ছানা কিন্তু ফোটানো দুধের কৃত্রিম বিকৃতি। বাঙালি অন্য দ্রব্য সংযোগ করে দুধ ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে যাতে সারবস্তু ও জলীয় অংশ পৃথক হয়ে যায়। এভাবে ছিন্ন বিচ্ছিন্ন করা হয় বলেই এর নাম হয়েছিল বাংলায় ছেনা, এখন বলা হয় ছানা। সংস্কৃত ভাষায় ছানার কোনো রকম উল্লেখ কিন্তু ছিল না, অন্য ভাষাতেও ছিল না। আগে অজ্ঞাত ছিল বলেই শাস্ত্রসম্মত দেব পূজায় ছানা দেওয়ার বিধান নেই। তাই আজ যে রসগোল্লা বা সন্দেশ নিয়ে আমাদের এত মাতামাতি, তাদের বয়স কিন্তু নিতান্তই কম। কত হবে, এই 200-250 বছর, যবে থেকে পর্তুগিজরা আমাদের ছানা বানাতে শেখালো। তবে খুঁজলে দেখা যাবে ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন মিষ্টি হলো মতিচুরের লাড্ডু, আর তার বয়স মোটামুটি 2000 বছরেরও বেশি। তবে সন্দেশ ছানা আবিষ্কারের আগেও ছিল। অতীতে সন্দেশ তৈরি করা হতো বেসন, নারকেল ও মুগের ডালের সঙ্গে চিনি মিশিয়ে। এছাড়া শুধুমাত্র চিনি দিয়ে তৈরিও এক ধরনের চাকতিকে বলা হতো সন্দেশ। নিহার রঞ্জন রায় তার বাঙালির ইতিহাস বইতে আমাদের মিষ্টি জাতীয় খাদ্যের যে বিবরণ দিয়েছেন তাতে সঙ্গত কারণেই ছানার তৈরি কোনো মিষ্টির উল্লেখ নেই। দুধ থেকে তৈরি মিষ্টির মধ্যে আছে দই, পায়েস ও ক্ষীরের কথা। সন্দেশের উল্লেখ আছে, তবে সেই সন্দেশ ছানার নয়। তিনি বলছেন, কোজাগরী পূর্ণিমা রাত্রে আত্মীয় বান্ধবদের চিপিটক বা চিরা এবং নারকেলের প্রস্তুত নানা প্রকারের সন্দেশ পরিতৃপ্ত করিতে হইত এবং সমস্ত রাত বিনিদ্র কাটিত পাশা খেলায়। তাই লক্ষ্য করলে দেখবেন আজও বাংলা তথা ভূভারতের প্রাচীন মন্দির প্রাঙ্গণে ভগবানের প্রসাদ স্বরূপ পেড়া, লাড্ডু, বাতাসা, নকুলদানা এই সমস্ত সম্ভারই সাজানো থাকে। আচ্ছা, ছানার দেরি করে আসার কারণ তো না হয় বোঝা গেল, কিন্তু এই মিষ্টান্ন শব্দটি কোথা থেকে এসেছে বা কিভাবে বঙ্গে এলো তা কি জানা আছে? তাহলে শুনুন। মিষ্টান্ন শব্দের উৎস অবশ্যই পরমান্ন বা পায়েস। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দক্ষিণ ভারতের আম্বালাপুজ্জা মন্দিরে প্রথম পায়েস তৈরি হয়, আর সেখান থেকে বৈষ্ণবদের হাত ধরে বঙ্গে প্রবেশ ও ধীরে ধীরে জনপ্রিয়তার ধাক্কায় আম বাঙালির পাতে।
কিন্তু বিখ্যাত হলে তো তার বিড়ম্বনাও আছে। তাই কিছুদিনের মধ্যেই শাক্তরা পায়েসে কারণ বাড়িয়ে মিশিয়ে খেতে শুরু করলো, আর ওদিকে নিষ্ঠাবান বৈষ্ণবরা পড়লো মহাবিপাকে। তাই তারা তাদের শুচিতা রক্ষার্থে এই পরমান্নকেই মিষ্টান্ন নামে ভূষিত করলো, আর সেই থেকে বঙ্গদেশে মিষ্টান্ন নামে প্রসার ঘটলো। তবে শুরুতেই যেমন বলেছিলাম, ভারতের প্রাচীনতম মিষ্টি ছিল মতিচুর, যার আদি নাম মোদাক, অনেকে মুখামোদকও বলে। তেমনি গজাও ছিল অতি প্রাচীন এক মিষ্টি, যার আদি নাম মণ্ড। শাস্ত্র অনুযায়ী গজা বলকারক, পিত্তনাশক, বায়ুনাশক ও রুচিকর। আর এই গজারই সংস্করণ হলো লবঙ্গলতিকা, যার আদি নাম কর্পূর নালিকা। তবে বাঙালি ময়রার হাতে পড়ে সেই গজা বিভিন্ন রূপে দেশে বিদেশে প্রচারিত হলো। রাজা গজা, পান গজা, জুবলি গজা, এমপ্রেস গজা, এমনকি বাবরশা। অবশ্যই বাবরশার সঙ্গে হুমায়ুনের পিতৃদেবের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না। আসলে সে যুগেও এক সম্প্রদায়ের বাঙালি ছিল সাহেব ঘেঁষা, তাই তারা চান্স পেলেই এসব মিষ্টির নাম ইংরেজদের নামে রেখে বিভিন্ন উপাধি টুপাধি বাগিয়ে নিত। যেমন কুইন ভিক্টোরিয়ার স্মৃতিতে এমপ্রেস গজা, তেমনি মেদিনীপুরের ঘাটালে এডওয়ার্ড বাবর নামে এক রেশম কুঠিয়াল ছিলেন, যিনি একাধারে রেশম কুঠিয়াল ও মিষ্টান্ন প্রেমী। তো এই সাহেবকে সন্তুষ্ট করার জন্য পরাণ আটা নামে এক সৃষ্টিশীল ময়রা বহু পরীক্ষা নিরীক্ষার পর এই বাবরশা আবিষ্কার করলেন, যা আজকের দিনের এক বিখ্যাত মিষ্টি। তবে সাহেব মেমদের স্মৃতিতে যত মিষ্টি তৈরি হয়েছে, তার মধ্যে সব থেকে নাম করা কিছু যদি মিষ্টি হয়, তা হলো লেডি কিনি। লর্ড ক্যানিং এর অসাধারণ সুন্দরী স্ত্রী লেডি ক্যানিং এর নামেই এর নামকরণ। তিনি যেমন সুন্দরী ছিলেন, তেমনি একাধারে ছিলেন জনপ্রিয়। তাই তার নামে তৈরি মিষ্টি যে জনপ্রিয় হবে, সে আর এমন কি বড় কথা। তবে এর আবিষ্কারক যে ঠিক কে, সে নিয়ে এক ত্রিমুখী লড়াই আছে। কারোর মতে লর্ড ক্যানিং এর জন্মোৎসবে ভীমনাগ এই মিষ্টি আবিষ্কার করে এবং তাকে উপহার দিয়েছিল। আবার আরেক দলের মতে এর আবিষ্কারক হাওড়ার আমতানিবাসী দুর্লভচন্দ্র ঘোষের। ওখানকার কারিগরেরা এখনো বলে থাকেন এই দুর্লভই লেডিকিনি স্রষ্টা। শোনা যায় এই দুর্লভবাবুর দোকান ছিল হাওড়ার কদমতলায়। আবার হাওড়া বিরোধীর দাবি এই লেডিকিনির জন্ম বহরমপুরের খাগড়া বাজারে। সিপাহী বিদ্রোহের পর লর্ড ক্যানিং সস্ত্রীক সেখানে গিয়েছিলেন এবং তারই সম্মানে সেখানকার কারিগরেরা একটি জাম্বো সাইজের পান্তুয়া তৈরি করে নাম দিয়েছিলেন লেডি কেনি। তবে লেডি ক্যানির আবিষ্কারক নিয়ে যতই দ্বন্দ্ব থাকুক না কেন, লেডি ক্যানিং যে আমাদের মতো মিষ্টিপ্রেমীদের উপকারী করেছিলেন, সে ব্যাপারে কিন্তু কোনো দ্বন্দ্ব নেই। আর এদিকে লেডি কেনি বা পান্তুয়ার নাম করলে করণ অর্জুন বা রাম লক্ষ্মণের জুটির মতো আপনার আমার মাথায় যে নামটি এখনই ঘোরাফেরা করছে, সে আর কেউ নয়, সে আমাদের আম বাঙালির শ্বেত শুভ্র মহানায়ক গোলগাল রসগোল্লা। বাবাজি, আপনার যোগসার্থের হাঁড়ি। এই বঙ্গে এমন কোনো মিষ্টির দোকান আপনি পাবেন না যেখানে মিষ্টি আছে অথচ রসগোল্লা নেই। রবীন্দ্রনাথ ছাড়া যেমন সাহিত্য চর্চা বাঙালির অসম্পূর্ণ, ঠিক তেমনি রসগোল্লা ছাড়াও বাঙালির মিষ্টি চর্চা অসম্পূর্ণ। অবশ্যই রসগোল্লা তুমি কার, এই নিয়েও ভূভারতে একসময় চর্চা কম হয়নি। তবে সেই মিষ্টি মধুর লড়াইয়ের শেষে আমরা আমাদের প্রতিবেশী রাজ্যের হাতে লাড্ডু ধরিয়ে রসগোল্লাকে আমাদের নিজেদের বঙ্গেই রাখতে পেরেছি শেষমেশ। তবে নিজেদের কাছে রাখলেও এই রসগোল্লার আবিষ্কার নিয়েও বাঙালিদের মধ্যে বিতর্কের শেষ নেই। সোশ্যাল মিডিয়া আর সিনেমার ধাক্কায় আপনি নবীন ময়রাকে রসগোল্লার আবিষ্কার মানলেও বাঙালির মিষ্টান্ন ইতিহাস কিন্তু তা বলে না। বাগবাজারের নবীন ময়রার অনেক আগে 1846-47 সালে রানাঘাটে জনৈক হারাধন ময়রার খোঁজ পাওয়া যায়, যিনি কিনা সেই সময় উপাদেয় রসগোল্লা সৃষ্টি করেন স্থানীয় জমিদার পাল চৌধুরীদের জন্য। রসগোল্লা নামটিও নাকি জমিদার বাবুরই দেওয়া। সুতরাং নবীন ময়রাকে বিশেষ ধরনের রসগোল্লা অর্থাৎ স্পঞ্জ রসগোল্লার আবিষ্কর্তা বললেই মনে হয় প্রকৃত সম্মান দেওয়া হবে। অবশ্যই বাঙালি আত্মবিস্মৃত জাতি, আর তার মিষ্টানের ইতিহাসও বেশ অস্পষ্ট আর পরস্পর বিরোধী তথ্যে ভরা। তাই নবীন ময়রার নামের সাথে ব্রজ ময়রা বা বেনেটোলার দিনু মোদক অথবা বহরমপুরের ফটিক সরকারের নাম উচ্চারণ না করলে আমাদের বিশ্ববিখ্যাত রসগোল্লার ইতিহাসের যথার্থ সুবিচার কিন্তু হবে না। তবে ইতিহাসের কথাই যখন উঠলো, তখন এটা বলে রাখা ভালো যে বাঙালির মিষ্টির হিস্ট্রি এক এপিসোডে শেষ করা কারোর কম্য নয়। এ যেন এক আস্ত ওয়েব সিরিজ, আর ওয়েব সিরিজের মজা নিতে গেলে ধৈর্য ধরে আপনাকে বসতেই হবে এই মিষ্টি মধুর গল্পের আসরে। তাই আজকের মতো এখানেই জলপানের বিরতি। আবার ফিরে আসছি আর একটা মিষ্টি মধুর পর্ব নিয়ে। ততক্ষণের জন্য টাটা।